ধরমপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে থাকত। সে নিজের পরিবারের খুব খেয়াল রাখত। গ্রাম হাইওয়ের কাছে হওয়ার কারণে ওখানকার ব্যবসা খুব ভালোই চলত। কৃষ্ণ এমনিতে তো একটা গরিব কৃষক ছিল, তার শহর গিয়ে দোকান খোলার স্বপ্ন ছিল। মায়ের কথা আমার শুনে নেওয়া উচিত ছিল, তাহলে আজ আমাকে এত চিন্তিত হতে হতো না, আর নিজের ভবিষ্যৎ তোমার সাথে দেখতে হতো না। তুমি সকাল সকাল আমায় খোটা দাও কেন বলো তো? আরে নিজের মায়ের বাড়ি কেন চলে যাচ্ছ না? আরে এখানে অন্তত পক্ষে তুমি দুবেলা দুমুঠো খেতে তো পাচ্ছ, তাই না? ওখানে তুমি গেলে কি পাবে বলো তো? দেখো গো, তুমি আমার সাথে যা খুশি বলতে পারো, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি এরকম চিৎকার করছো কেন? বাচ্চারা কতদিন ধরে বার্গার আর পিৎজা খায়নি। ওদের জেদ যে এখন ওরা বাড়ির খাবার খাবেই না। আরে তুমি তো জানো গিন্নি, এইবারে চাষে বৃষ্টি হওয়ার কারণে আমার কত ক্ষতি হয়ে গেছে। তার উপর আবার নীলগাই কত চলে এসেছে। এখন তো আমরা চাষবাস করতেই পারি না বটে। এটা আমি তো বুঝতে পারি, কিন্তু বাচ্চাদেরকে কে বোঝাবে? কৃষ্ণ নিজের দুটো বাচ্চাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। বাচ্চারা বাড়ির ভেতরে আসার পরই প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা, আমার পিৎজা কোথায়? পিৎজাও নেই আর বার্গারও নেই, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমার সমস্ত ক্লাসমেটরা টিফিনে বার্গার আর পিৎজা নিয়ে আসে, আর আমরা শুধু লাউ আর ঢেঁড়সই খেতে থাকি। খুব লজ্জা হয় আমাদের। এই তোমরা দুজন চিন্তা করো না তো, আমাদের সময়ও পাল্টাবে গো, আরো কয়েকদিন অপেক্ষা করো। কৃষ্ণ আর বাচ্চাদের কথা শুনে সায়ার চোখে জল চলে আসে। তখন সায়া কৃষ্ণকে বলে, আমি কিছুদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে মা বাবার বাড়ি যাচ্ছি। আমার ভাই ওদেরকে সমস্ত জিনিস এনে দিয়ে দেবে, যেগুলো তুমি দিতে পারছো না। এইটুকু বলার পর সায়া নিজের বাচ্চাদের নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়, আর কৃষ্ণ বাড়িতে একাই থেকে যায়। আমার বউ আর বাচ্চাগুলো আমার থেকে দূরে চলে গেল গো। হায় ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ তুমি আমাকে গো। আমাকে কিছু করতে হবে গো। কৃষ্ণকে কাঁদতে দেখে ওখানে গ্রামের অনেক বড় জমিদার রামচরণ সিং চলে আসেন আর কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, কিষান, কি ব্যাপার ভাই? এইভাবে গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছ কেন তুমি? এমন কি বিপদ চলে এলো ভাই? আরে জমিদার বাবু, আসুন আসুন। আর কি বলি আপনাকে, চাষবাস তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল, আর বউ বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমার কাছে তো পরিবারের মতন আর কেউ নেই গো। না পরিবার সঙ্গে রয়েছে, না ভাগ্য। যেমনটা আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তোমার আর্থিক স্থিতি খুবই খারাপ রয়েছে। একদম ঠিক কথা বলেছেন আপনি। শহরে গিয়ে আমাকে কোনো ব্যবসা করতে হবে, আমার কাছে একটা পয়সাও নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার কাছ থেকে কিছু পয়সা নাও, আমি তোমাকে পুরো 2000 দিচ্ছি। এই পয়সা দিয়ে তুমি শহরে চলে যাও। যখন তোমার কাছে পয়সা হবে তখন তুমি আমায় ফিরিয়ে দিও, বুঝলে তো? খুব ভালো হবে, খুব ভালো হবে। এরকম তো উপকার আমার জন্য কেউ করেনি। আমি একেবারে প্রস্তুত, আপনার পয়সা সুদ সমেত ফেরত দেব গো। কৃষ্ণ জমিদারের কাছ থেকে টাকা নিয়ে নেয় আর শহর চলে যায়। আর শহরে এদিক ওদিক ঘোরাফেরার পর সে একটা আটা চাক্কিতে চাকরি পেয়ে যায়। কিষান, তোমাকে আমি মাসে 8000 টাকা দেবো, ঠিক আছে? তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে আটা চাকির দোকানে কাজ করতে হবে, কিন্তু আমি কিন্তু তোমার ব্যাপারে কোনো নালিশ শুনতে চাই না। যেমনটা আপনি বলবেন আমি একদম তাই করব। আমার নামে কেউ নালিশ করবে না, আমি আপনাকে কথা দিলাম। কৃষ্ণ কিছুদিন সেই আটা চাক্কিতে কাজ করে। একদিন হিসেবের হেরাফেরির কারণে তার সেই আটা চাক্কির মালিকের সাথে ঝগড়া হয়ে যায়। আমি তোমাকে কত সৎ মনে করেছিলাম, কিন্তু তুমি তো চোর একজন। তোমার কাছ থেকে আমি এটা এত আশা করিনি। বেরিয়ে যাও আমার দোকান থেকে, আর এই বাজারে তোমার যেন আমি কখনো দেখতে না পাই।
এখানে তোমাকে আর কেউ কোনো কাজ দেবে না। না না, আপনার এখানে আমি চুরি করিনি গো। আপনি আমার ওপর এরকম মিথ্যা অপবাদ দেবেন না গো। আর হ্যাঁ, আপনার কাছে আমিও আর কোনো কাজ করতে চাই না। 2 মাসের মাইনে আপনি আমাকে দিয়ে দিন, তাহলেই হবে। কৃষ্ণ নিজের মালিকের কাছ থেকে টাকা নিয়ে সামনের পিৎজার দোকানে বসে যায় আর দেখতে পায় এসো এসো, গরম গরম পিৎজা খাও। আরে একা একা আমি কত কাজ করবো, ভাল লাগে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা লোক পেয়ে গেলে আমার দায়িত্বটা আমি ওর ঘরে চাপিয়ে দেবো। লচ্ছুর কথা শুনে কৃষ্ণ তার কাছে চলে যায় আর বলতে শুরু করে, এই যে দাদা, আমি কি আপনার দোকানে কাজ করতে পারবো? আমাকেও পিৎজা বানানো তৈরি করে দেখান না। আমি লোকেদের এঁটো বাসন কোসন ধুতেও রাজি আছি। মনে হচ্ছে এবারটা নিরুপায়। এই সুযোগের সদ্ব্যবহার তোমায় করতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমার দোকানে কাজ করতে পারো কি, কিন্তু একটা শর্তে। আমি তোমাকে মাসের মাইনে শুধু 2000ই দেবো আর সারাদিন কাজ করাবো। এই শর্তে আমি একদম রাজি গো, আমি অবশ্যই কাজ করব। এইটুকু বলে কৃষ্ণ সেই দোকানে কাজ করতে শুরু করে। আস্তে আস্তে 1 মাস কেটে গিয়েছিল। কৃষ্ণ এখন পিৎজা বানাতে খুব ভালো শিখে গিয়েছিল। একটু পয়সা জমা করে নেওয়ার পর কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে দেখা করতে নিজের শ্বশুর বাড়িতে যায়, যেখানে সে দেখতে পায় যে তার বাচ্চারা জুতো সেলাই আর সেগুলো পলিশ করার কাজ করছে, আর তার স্ত্রী সায়া লোকেদের বাড়িতে বাসন মাজছিল। আসুন স্যার, জুতো পলিশ করান শুধু 10 টাকায়, বেশি নয়, শুধু 10 টাকায়। আসুন আসুন। নিজের বাচ্চাদের এই অবস্থা দেখে কৃষ্ণর চোখে জল চলে আসে, আর সে ওদের কাছে গিয়ে তাদেরকে বলে, এইসব কি হচ্ছে বাচ্চারা? তোমাদের দুর্দশা এরকম কি করে হলো? আর তোমাদের মা কোথায় গেল গো? নিজের বাবা কৃষ্ণকে দেখে দুজন বাচ্চা তাকে আলিঙ্গন করে আর তার কাছে কাঁদতে শুরু করে। কৃষ্ণকে দেখে সায়াও খুব খুশি হয়ে যায় আর কৃষ্ণকে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ছোট্ট ভুলের কারণে অনেক বড় গন্ডগোল হয়ে গেল। আমি এখানে নিজের ভাই আর তার স্ত্রীর অনেক গালাগাল শুনি। ব্যাস, এখন অনেক হলো, চলো আমাদের বাড়িতে ফিরে যাই। না 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 না, আমি কোথাও যাব না গো। তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাই আমি। আমার বাচ্চাগুলোকে দিয়ে কি করে ও জুতো পালিশ করাতে পারে বলো তো? কৃষ্ণ সায়ার বড় ভাই মানে নিজের বড় শালাবাবুর সাথে দেখা করে আর তাকে রাগের চোটে বলে ওঠে, তোর এত সাহস, তুই আমার ছেলেগুলোকে দিয়ে কাজ করাচ্ছিস? হ্যাঁ, আর আমার বউকে দিয়ে? তাহলে কি করব? আমার কাছে তো এত পয়সা নেই যে আমি ওদেরকে প্রতিদিন বসিয়ে বসিয়ে খাবার খাওয়াতে পারি। আর এত বড় বড় যখন কথা বলছিস, এদেরকে এখান থেকে নিয়ে তুই চলে যা না। আমি আমার বউ আর বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে এক্ষুনি বিদায় হচ্ছে। কৃষ্ণ নিজের বাচ্চা আর স্ত্রীর সাথে নিজের গ্রামে চলে যায় আর দেখতে পায় যে রামচরণ তাদের বাড়ি আর ক্ষেতের ওপরে কবজা করে ফেলেছে। আরে এসো এসো কিষান, এসো। আমার সুদ সমেত পয়সা আমাকে ফেরত দেবে আর নিজের বাড়িটা ছাড়িয়ে নিও, ঠিক আছে? কিন্তু 2000 টাকার জন্য আপনি আমার বাড়ি আর জমি কি করে নিয়ে নিলেন? 2000 নয়, আমি তোমাকে পুরো 20,000 দিয়েছিলাম, আর এখন তার সুদ সমেত তোমাকে পুরো 1 লক্ষ টাকা দিতে হবে। যে আমাকে পয়সা দাও আর নিজের জমি আর বাড়ি নিয়ে চলে যাও। রামচরণ কৃষ্ণকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয় আর কৃষ্ণ নিজের পরিবারের সাথে রাস্তায় নেমে যায়। আর তখন কৃষ্ণ নিজের বউ ছায়াকে বলে, তুমি চিন্তা করে না গিন্নি, আমার কাছে একটা উপায় রয়েছে গো, যেটা আমাদের করতেই হবে গো। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি বলতে কি চাইছো গো? যখন আমি শহরে ছিলাম না, তখন আমি পিৎজা তৈরি করার কাজ শিখেছিলাম, আর এখন আমি সেটাই এই গ্রামের কাছে ওই যে একটা রয়েছে হাইওয়ের সামনে দোকান করবো গো, আর পিৎজা বিক্রি করবো। কি সত্যি?
তুমি সত্যি পিৎজার দোকান খুলবে নাকি? যেরকমটা তুমি বলো। আমি তো কতদিন ধরে চাইছি যে এরকম কিছু একটা হোক, আর আমি দোকান চালাই। আর আমি তো দোকান চালানোর গুণও জানি গো। তাহলে আর দেরি করে লাভ কি, আমরা এমনটাই করব। কৃষ্ণ আর ছায়া হাইওয়ের একটা জমিতে একটা ছোট্ট পিৎজার দোকান খুলে দেয়, আর তার নাম রাখে পিৎজা এক্সপ্রেস হাইওয়ে। দেখতে দেখতেই দোকান খুব ভালো চলে, আর সেই দোকানে প্রচন্ড ভিড় একত্রিত হতে লাগে। দেখলে গিন্নি, দেখলে? আমি তোমায় বলেছিলাম না, আমরা অবশ্যই পারবো, শুধু আমাদের পরিশ্রম করে সৎভাবে কাজ করতে হবে গো। তুমি ঠিক বলেছ। এখন বাচ্চারা স্কুলেও যাবে, আর আমরা তাদেরকে ভালো কাপড় চোপড় আর ভালো সংস্কারও দেব। একদিকে কৃষ্ণর বাড়িতে খুশি এসেছিল, আর অন্যদিকে রামচরণ কৃষ্ণের উন্নতি দেখে খুব হিংসে শুরু করে। রামচরণ ঠিক করলো, ওই কিষান তো পুরো একেবারে খেলা বদলে দিল, আর এটা আমি সহ্য করতে পারবো না বটে। কালকে আমার পয়সা আর জমি বাড়ি ওকে ফেরত দিয়ে ও কাছে নিয়ে আসতো। মালিক, আরে মালিক, আপনি শুধু শুধু চিন্তা করছেন কেন? ওর দোকান শুধু ভাঙতে হবে, তাই তো? আর কি? কে ঠিক বললাম তো? আরে আজকে রাত্রে গিয়ে ওর দোকানটা আমরা ভেঙে দেবো। হ্যাঁ দাদা, আপনার কাছে কিছু খাবার আছে? আমি অনেক দিন ধরে ক্ষিধার্ত। আসুন দিদি, আপনি দোকানের ভেতরে আসুন আর পিৎজা খান। ছায়া নিজেই নিজের হাত দিয়ে একটা পিৎজা সেই সুন্দরী মহিলাকে দিয়ে দেয়। বাহ, এটা তো খুবই সুস্বাদু পিৎজা, কিন্তু আমার কাছে দেওয়ার জন্য কোনো টাকাই নেই। আমার বউ আপনাকে বোন বলেছে, আর এখন আপনি আমাদের বাড়ির লোক, তাই না? আপনি পয়সা নিয়ে চিন্তা করবেন না বটে, আর পেট ভরে আপনি খেয়ে যান, শুধু খান। যেই মাত্র কৃষ্ণ এইটুকু বলল, ওই সুন্দরী মহিলা একটা পরীর রূপ ধারণ করে আর ওনাকে বলতে শুরু করে, সব সময় খুশি থাকো কৃষ্ণ আর ছায়া। আমি একটা মায়াবী পরী। তোমার ভালো আর মনুষ্যত্ব দেখে আমার মন প্রচন্ড খুশি হয়ে উঠল। এখন থেকে তোমরা যেই পিৎজাই বানাবে সেটা বিশাল পিৎজা হয়ে যাবে, আর একটা পিৎজা খাওয়া মাত্রই সবার পেট ভরে যাবে। তোমাদের দোকানে এখন কেউ ক্ষতি করতে পারবে না। সব সময় খুশি থাকো। এইটুকু বলে সেই পরী ওখান থেকে চলে যায়, আর কৃষ্ণ আর ছায়া সেই পরীর আশীর্বাদে অনেক বেশি খুশি হয়ে ওঠে। রাত্রিবেলা রামচরণ নিজের কিছু গুন্ডা নিয়ে তাদের দোকানে পৌঁছে যায়। যাও, ওর দোকানটা হাইওয়ে থেকে নিচে ফেলে দাও। আরে আপনি চিন্তা করবেন না। যেই মাত্র সেই গুন্ডারা সেই পিৎজা এক্সপ্রেস হাইওয়ের দোকানের কাছে পৌঁছায়, সামনে থেকে একটা গাছের ডাল খুব দ্রুত গতিতে তাদের দিকে আসে, আর তাদেরকে নিজের সাথে তুলে নিয়ে গাছের ওপরে নিয়ে চলে যায়। বাঁচাও, আরে বাঁচাও, এখান থেকে নিচে নামাও, শিগগিরই বাঁচাও আমাদের। ওদের আওয়াজ শোনার পর ওখানে কৃষ্ণের পরিবার চলে আসে আর বলতে শুরু করে, খুব মজা হলো। রামচরণ কাকু তো গাছের ওপরে বাঁদরের মতো ঝুলেছে। আরে হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আমায় ক্ষমা করে দাও কিষান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো। আমি এরপর থেকে আর তোমার পরিবারকে তোমাকে কখনো বিরক্ত করব না। শায়ের ভাইকেও তো আমি পয়সা দিয়েছিলাম যাতে তোমার স্বামী খুশিতে থাকতে না পারে। শুধুমাত্র তোমার জন্য আমার পরিবার কত কষ্ট কাটিয়েছে, এর ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? যাও, এবার থেকে তোমরা এরকম যন্ত্রণা পাও। কৃষ্ণ আর ছায়া ওখান থেকে চলে যায়। রামচরণ নিজের ভুল বুঝতে পেরে যায়। সেই গাছ তাদেরকে নিচে নামিয়ে দেয়। তখন থেকে কৃষ্ণ নিজের পিৎজা এক্সপ্রেস হাইওয়ে খুব ভালো করে চালাতে শুরু করে আর খুব খুশি খুশি জীবনযাপন করে।